আপনি যান, আমরা জিজ্ঞেস করার দরকার মনে করছি না। ম্যাম, প্লিজ একবার আমার ইন্টারভিউটা নিন। যদি আমি পাশ করি তাহলে চাকরিটা দিবেন, আর না করলে দিবেন না। প্লিজ ম্যাম, আমার ইন্টারভিউটা নিন। আমার চাকরিটা অনেক দরকার। আপনি যান, আমরা জিজ্ঞেস করার দরকার মনে করছি। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আচ্ছা চলুন, ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। বাংলাদেশের টপ 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন আফজাল সাহেব। তার একমাত্র মেয়ে ইরা। ইরাদের বাহিরের দেশেও বিজনেস রয়েছে। ইরা লেখাপড়া শেষ করার পর বাংলাদেশের অফিসের দায়িত্ব ইরার উপর দিয়ে আফজাল সাহেব বিদেশের গুলা দেখাশোনা করে। বিজনেসের অবস্থান ভালো হয়, অনেক শত্রু আছে। 1 বছর আগে ইরা বান্দরবন পাহাড়ে ঘুরতে যায়, তখন ইরাকে কারা যেন কিডন্যাপ করে একটা বস্তিতে নিয়ে আটকিয়ে রাখে। সেখান থেকে ইরা পালিয়ে কোনো রকম একটা বাসে ওঠে। দরজা খোলা থাকায় সরাসরি বাসার ভিতর ঢুকে যায়। আরে আরে, আপনি কে? বাসার ভিতরে আসলেন কি করে? প্লিজ আমাকে একটু বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা আপু, আপনি শান্ত হন, আমি দেখছি। হঠাৎ করে ইরা অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলে ঈশান ধরে বিছানায় শুয়ে দেয় আর দরজাটা লক করে। ইরার অজ্ঞান হওয়ার কারণ হলো 2 দিন ধরে কিছু খায়নি। এইদিকে ঈশান কি করবে ভেবে পাচ্ছে না। একে তো অনেক রাত, তার উপর একটা মেয়ে মানুষ। আবিরও নাই। আবির 3 দিনের জন্য বাড়িতে গেছে। তারপর ইরার চোখে পানি ছিটা দিতেই ইরা জ্ঞান ফিরে আসে। আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দেবে? আচ্ছা আপনি শুয়ে থাকেন, আমি একটু আসছি। তারপর ঈশান বাহিরে গেল। অনেক রাত হওয়ায় দোকান প্রায় সব বন্ধ। একটা টং দোকান খোলা ছিল, সেখান থেকে একটা রুটি আর কলা নিয়ে আসে আর কিছু মেডিসিন নিয়ে আসে। দরজায় নক করতেই কি? আমি খাবার নিয়ে আসছি, দরজা খোলেন। তারপর ইরা দরজা খুলে দিল। ঈশান ভিতরে এসে দরজা সিটকেনি দিয়ে বলল, দেখুন আপু, এখন দোকান বন্ধ আর আমার কাছে তেমন টাকা নাই, তাই এইগুলো কষ্ট করে খেতে নিন। আচ্ছা সমস্যা নেই, এতেই হবে। তারপর ইরা খাওয়া শেষ করলো। খাওয়া শেষ করতেই ঈশান বলল, আপু আপনার তো কপাল হাত কেটে গেছে, এই মেডিসিনগুলো খেয়ে শুয়ে পড়ুন। আপনি? আমি বাহিরে আছি। না, বাহিনীরে যেতে হবে না, আপনি ভেতরে থাকুন, সমস্যা হবে না। আচ্ছা তাহলে আমি নিচে শুয়ে পড়ছি, আপনি উপরে শুয়ে পড়েন। ওরা শুয়ে পড়ল। সকাল হতেই কারা যেন দরজায় কড়া নাড়ছে। ঈশান এখনো ঘুমিয়ে আছে, তাই ইরা দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই কয়েকজন লোক ভিতরে আসলো। ঈশান, তোমাকে আমরা অনেক ভালো ছেলে মনে করতাম, তুমি এটা কি করলে? কাকা, আমি কি করেছি বলবেন তো? তুমি কি করেছো তুমি জানো না? এরপর মুরব্বীরা সবাই মিলে জোর করে ঈশানের সাথে ইরার বিয়ে দিয়ে দেয়। সরি, আমার জন্য তোমাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হলো। আরে আপু, আপনি সরি বলছেন কেন? আর এটা একটা দুর্ঘটনা, আপনি চিন্তা করবেন না, এটা কেউ জানতে পারবে না। এরপর ওখান থেকে ইরা চলে আসে। 1 বছর পর আকাশে একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায়। সেটা ছিল ইরার অফিস, কিন্তু ঈশান জানতো না। অনেকজনের পর ঈশানের সিরিয়াল আসলো। আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? কাম। কথাটা বলে সামনে তাকাতেই ইরা চমকে গেল। ইরা ঈশানকে দেখে উঠে দাঁড়ালো। ঈশান ইরাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বাট বুঝতে না দিয়ে বলল, ম্যাম বসতে পারি? হ্যাঁ। ঈশান চেয়ার টেনে বসে ইরাকে তার ফাইলগুলো এগিয়ে দিল। ইরা ফাইলগুলো দেখে বেশ অবাক হয়ে গেল। ইরা আয়ুষের দিকে তাকিয়ে বলল, আপনি তো দেখছি অনেক ভালো স্টুডেন্ট, তাই এই চাকরিটা কেন নিতে চাচ্ছেন? ম্যাম, আমার চাকরিটা অনেক দরকার। চাকরিটা সবার দরকার, বাট কেন দরকার? আপনার তো পড়াশোনা করার কথা, আরো ইন্টার পাস করেছেন। ম্যাম, আমি গরিব মানুষ, আমার পড়াশোনা করার মতো অত টাকা পয়সা নাই। সংসার চালানোর জন্য যে কোনো একটা চাকরি আমার দরকার। আর এখানে আপনি বিশ্বস্ত একটা মানুষ খুঁজছেন, যে আপনার কাজে সাহায্য করবে, সব সময়
পাশে থাকবে, তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি। আপনার যদি আমার ইন্টারভিউ দেখে মনে হয় আমাকে চাকরিটা দেওয়া যায় তাহলে দিবেন, আর না হইলে দিবেন না। ম্যাম, আপনি তো আমাকে তেমন কিছু জিজ্ঞেস করলেন না। ঈশান আর কিছু না বলে চলে গেল। ইরা আরো কয়েকজনের ইন্টারভিউ নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওশান এখানে কি করছে আর এভাবে সোজা আমার অফিসে? উফ, কি করব বুঝতে পারছি না। চাকরিটা দেব নাকি না? যদি চাকরি দেই তাহলে আমার সামনে সব সময় থাকবে। ওকে দেখলে অতীতের কথা মনে পড়ে যাবে। কি যে করি! আর হুট করে যদি স্বামীর অধিকার খাটায়। এরা কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে ঈশান মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, উনি হয়তো অতীতের ব্যাপার নিয়ে আমার উপর রেগে আছে। উফ, আগে জানলে কখনোই যেতাম না। আবার অন্য জায়গায় ইন্টারভিউ দিতে হবে। ধুর, ভালো লাগে না, কি যে করি। ঈশান আনমনে হাঁটতে লাগলো। রাস্তার এক দোকানে বসে কলা পাউরুটি কিনে আনমনে খেতে লাগলো। ওইখান দিয়ে ইরা বাসে যাওয়ার সময় জ্যাম পড়লে ডানের দিকে তাকালে ঈশানকে দেখতে লাগলো। জ্যাম ছেড়ে দিলে ইরা চলে গেল। এদিকে ঈশানের খাওয়া শেষ, বস্তিতে চলে গেল। ঈশান ঘরে ঢুকে শার্ট প্যান্ট খুলে লুঙ্গি পরে গোসল করতে চলে গেল। গোসল করে এসে রান্না বসিয়ে দিল। রাতে ঈশানের বন্ধু আবির আসলো। ঈশানকে দেখে বলল, কি রে, তোর ইন্টারভিউ কেমন হইলো? হবে না রে, আরেকটা ইন্টারভিউ দিতে হবে। আচ্ছা, চিন্তা করিস না, একটা না একটা ব্যবস্থা হবে। আচ্ছা। কাকির সাথে কথা বলছস? হ্যাঁ, আচ্ছা থাক, ঘুম পাচ্ছে, ঘুমাবো। খেয়ে নিস। তুই খাইয়েছিস? খাবো না, ক্ষুধা নাই। খেয়ে নে, চল, এত চিন্তা করিস না তো। না, খাবো না। ঈশান ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই ঈশান ফোন হাতে নিয়ে চমকে গেল। ঈশান খুশিতে আবিরকে ডাকতে লাগলো। এ আবির ওঠ, এই দেখ আমাকে ইমেল করছে কোম্পানি থেকে। ঈশানের কথা শুনে আবির ঘুমু ঘুমু চোখে তাকিয়ে ওর চোখ ছানা বড়া হয়ে গেল। লাফতে উঠে বলে, বাহ, এত বড় কোম্পানি, তাও আবার এমডির সহকর্মী হবি, খারাপ না, কংগ্রেস ভাই। ধন্যবাদ, আগামীকালকে দেখা করতে বলছে। আচ্ছা যাস, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দে। আবির ঘুমিয়ে গেল। ঈশান উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিল। আর এইদিকে ইরা আর ম্যানেজার শামীম বলে উঠল, ম্যাম, ঈশান নামের ছেলেটাকে কালকে আসতে বলা হয়েছে। আচ্ছা আসলে আমার কাছে পাঠিয়ে দিবেন। শামীম চলে গেল। ইরা কাজ করতে লাগলো। রাতে ঈশান আর আবির ফ্রেশ হয়ে খাবার খেতে বসলো। দুজন খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। সকালে ঈশান তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে রান্না বসিয়ে দিল। রান্না শেষ করে আবিরকে ডাক দিল। আবির উঠে ফ্রেশ হয়ে দুজন মিলে খেয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। ঈশান রেডি হতেই আবির 50 টাকা দিয়ে বলল, রিক্সায় যাস, প্রথম দিন দেরি করিস না। ধন্যবাদ ভাই। ঈশান বের হয়ে গেল। অফিসের সামনে গেলে দেখে ইরা গাড়ি থেকে নামছে। ঈশান মাথা নিচু করে যেতে লাগলো। ইরা চলে গেলে ঈশান ভিতরে গেল। একজন এসেছে, ঈশানকে নিয়ে যেতে লাগলো। ইরার কেবিনে নিয়ে গিয়ে বসতে বলে চলে গেল। ইরা এখনো আসেনি। ইরা আসতেই ঈশান দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন মিস্টার ঈশান। ইরার কথাই ঈশান বসলো। তারপর ইরা বলল, মিস্টার ঈশান, আপনাকে চাকরিটা করতে হলে কিছু আমার শর্ত মেনে নিতে হবে। জি ম্যাডাম, বলুন, আমি আপনার সকল শর্তে রাজি। ঈশানের কথা শেষ হতে ইরা ঈশানের সামনে একটি চুক্তিনামা রাখলো আর ঈশানকে বলল, এটা পরে রাজি থাকলে সাইন করে দিন। ঈশান দেখলো চুক্তিনামে লেখা আছে, ঈশান কোনোদিন ইরাকে বউ বলে দাবি করতে পারবে না, স্বামীর অধিকার খাটাতে পারবে না। ঈশান ভাবতে লাগলো তার চাকরিটা খুব প্রয়োজন। এমনিতেই এখনকার বাজারে চাকরি পাওয়া যায় না, তাই শর্তে রাজি হয়ে গেল। চুক্তিনামায় সাইন করতেই ইরা বলল, আপনার কাজ হলো সবসময় আমার সাথে থাকবেন, আমার সব কাজে সাহায্য করা, আমার খেয়াল রাখা। ওকে ম্যাডাম। শামীম সাহেব, আপনার কাজ বুঝিয়ে দেবেন।
এরপর ইরা ফোন করে শামীম সাহেবকে ডেকে ঈশানকে তার ডেস্ক আর কাজ বুঝিয়ে দিতে বলল। শামীম ঈশানকে নিয়ে বাহিরে আসলো। ঈশানকে তার ডেস্ক দেখিয়ে বলল, আচ্ছা ভাই, তাহলে কাজ করেন। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ওকে। ঈশানের ডেস্কের পাশে একজন মেয়ের ডেস্ক। ঈশান কাজ করতে থাকলো। কিছু সময় পর তার পাশে ডেস্কে মেয়েটা ঈশানের কাছে আসলো। হাই, আই এম নদী। জি, আমি ঈশান। আচ্ছা, তাহলে কাজ করেন। কোনো সমস্যা হলে বলবেন, আমি এখন যাই ম্যাডাম, দেখলে আবার খবর আছে। নদী চলে গেল। ঈশান ভাবছে মেয়েটা এমন বলল কেন? তাহলে কি ম্যাম অনেক রাগী? তারপর ভাবনার জগৎ থেকে বেরিয়ে কাজ করতে থাকলো। দুপুরের দিকে ঈশানের কাজ শেষ হলো, তাই ইরার কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাডাম আসবো? জি আসেন। ম্যাডাম আমাকে ফাইলগুলো দিয়েছিল, সেগুলো কমপ্লিট? ঈশানের হাত থেকে ইরা ফাইলগুলো নিয়ে দেখতে লাগলো। ফাইলগুলো দেখে ইরা বলল, ফাইল দেখার সময় মনোযোগ কোথায় থাকে? আসলে ম্যাডাম, কাজ রেখে মেয়েদের সাথে কথা বললে তো ভুল হবেই। ম্যাডাম উনি পরিচয় হতে আসছিল। আচ্ছা এখন যান, মনোযোগ দিয়ে কাজ করেন। ঈশান ডেস্কে এসে কাজে মনোযোগ দিল। দুপুরে লাঞ্চের সময় বাইরে থেকে খাবার খেয়ে আবার কাজ করতে থাকলো। কাজ মোটামুটি ভালোই আয়ত্ত করেছে ঈশান। অফিস শেষ করে বাসে এসে রান্না করে খেয়ে আবিরের সাথে গল্প করলো। আজ প্রথম দিন অফিসে কি কি করেছে এইসব করতে করতে রাতে ঘুমাতে অনেক লেট হয়, তাই পরের দিন সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। দেরি করে অফিস যাওয়ায় ইরা ঈশানকে তার কেবিনে ডাকলো। এই যে মিস্টার ঈশান, এটা কি আপনার শ্বশুর বাড়ি যে যখন ইচ্ছা আসবেন? হ্যাঁ, সেটাই তো মনে হয়। কি? না ম্যাম, কিছু না। সরি সরি। সরি বললেই হয়ে যায়? হ্যাঁ। না ম্যাম, আসলে আজকে। শাট আপ। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। ওকে? ওকে ম্যাম। আর এ কি, আপনার শার্ট ছেঁড়া কেন? আসলে ম্যাম, তাড়াহুড়ো করে আসতে গিয়ে। একটা কাজও কি ভালো করে করতে পারেন না? হ্যাঁ। আসলে ম্যাম। আনপাংচুয়ালিটি আমার একদম পছন্দ না। সরি অ্যাগেইন ম্যাম। নেক্সট টাইম যেন আর এরকম দেরি না হয়। যান, নিচে ডেস্কে যান। আর হ্যাঁ, 12টার পর আমরা বের হব, একটা মিটিং আছে। ঈশান আর কিছু না বলে মাথা নিচু করে নিজের ডেস্কে চলে আসলো। কম্পিউটারে একটা প্রজেক্টের কাজ হ্যান্ডেল করতে করতে মাথা ধরে গেল। কাজের মাঝখানে এক গ্লাস পানি খেয়ে মাত্র চেয়ারে একটু হেলান দিল, অমনি ইরা এসে বলল, মিস্টার ঈশান, এটা কি আপনি আপনার আরাম করার জায়গা মনে হচ্ছে? ঈশান তাড়াতাড়ি করে চেয়ার থেকে উঠে বসলো। কি হলো? না ম্যাম, আসলে। আপনি এত এক্সকিউজ দেখাতে চান কেন? এইসব কিন্তু আমার পছন্দ না। ঈশান মাথা নিচু করে থাকলো। ইরা বলল, আর ছেঁড়া শার্টটা এখনো পরে আছেন? ম্যাম, আমি তো আর এক্সট্রা কোনো শার্ট নিয়ে অফিস আসি না। আচ্ছা চলুন, আমাদের বের হতে হবে। তারপর ঈশান আর ইরা বের হয়ে একটা শপিং মলে আসলো। ইরার পেছন পেছন ঈশানও যাচ্ছে। তারপর একটা ছেলেদের শপে গেল। কেনাকাটার সময় ঈশানের মাপ নিয়ে কিনলো। ঈশান ভাবছে হয়তো অন্য কারোর জন্য কিনছে, তাই আর কিছু জিজ্ঞেস করেনি। হঠাৎ ইরা ঈশানের হাতে একটা শার্ট দিয়ে বলল, ঈশান, আপনি শার্ট এটা পরে আসুন তো। ম্যাডাম, আমার লাগবে না, বাসায় শার্ট আছে। আমি আপনার কাছে শুনতে চেয়েছি। ঈশান আর কোনো কথা বললো না, চেঞ্জ করে আসলো। তারপর ইরা বিল পে করে দুজন শপিং মল থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গেল। সেখানে মিটিং হবে। ভালোভাবে মিটিং শেষ হলো। প্রজেক্টটা তাদের কোম্পানি পেয়েছে। তারপর লাঞ্চ টাইমের পর ইরা ঈশানকে পাশে কেবিনে ডেকে পাঠালো। ঈশান যাওয়ার জন্য প্রস্তুত হলো। গিয়ে দেখে ইরা টেবিলের কাছে দাঁড়িয়ে একটা ফাইল চেক করছে। মে আই কাম ইন ম্যাম? আসেন। জি ম্যাম। আপনাকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা করেছেন? কোন কাজ? অদ্ভুত, গতকালই তো আপনাকে কয়েকটা ফাইল দিলাম। ও, ওটা? জি, কই কমপ্লিট করেছেন? ওটা তো আমি করিনি ম্যাম। ঈশানের কথাটা শোনা মাত্রই স্নেহা খেপে গিয়ে বলল, কি করেননি মানে? আপনি কি জানেন না
প্রজেক্টটা কোম্পানির জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। বাচ্চা নাকি আপনি? আরে ম্যাম, ম্যাম আমার কথাটা সম্পূর্ণ করতে দিলেন না। কি ম্যাম ম্যাম করছেন? আজকে একটু পর ডিআর কোম্পানির সাথে যে মিটিং আছে সেটা কি মাথায় ছিল না আপনার? ফাইলগুলো ছাড়া ওদের সামনে ভালোভাবে প্রেজেন্টেশন করব কিভাবে? আপনি এই প্রজেক্টটার কত ভ্যালু বোঝেননি নাকি? আমার কথাটা শুনবেন তো ম্যাম? কি শুনবো? আবার একটা বাহানা শোনাতে চাইবেন তাই তো? কি আপনার প্রবলেমটা কি? কাজে এত গাফিলতি কেন? সেই প্রথম দিন থেকে দেখছি কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকেন। দেরি করে অফিসে আসা, ছেঁড়া শার্ট পরেই অ্যাটেন্ড করা, এই সেই অজুহাত দেওয়া, বিড়বিড় করা, আর এখন তো দেখছি কাজের কথায় খেয়াল থাকে না। এমন পরিস্থিতি কেন? এমন অবস্থা কেন? এত কেয়ারলেস কেন আপনি? এরা তো শুধু রাগ ছেড়ে যাচ্ছে, ঈশানের কথাটা একটা বারও শুনতেই চাইছে না। এত রাগ কিসের তার উপর? চুপ না করলে হবে কি করে? না, কিছু একটা করতে হবে ঈশানকে। ম্যাম প্লিজ। চুপ করেন। আপনার জন্য তো ডিআর কোম্পানির সাথে ডিলটা কনফার্ম হবে না। এরা ঈশানের কোনো কিছুই শুনতে চাইছে না দেখে ঈশান ইরার দিকে রাগে এগিয়ে গেল। আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন আপ। ইরার কথা শেষ হওয়ার আগেই ঈশান ওর মুখ চেপে দু ঠোঁট এক করে দিল। ওকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। ওর একটা হাত শক্ত করে কোমরে পেছনে নিয়ে চেপে ধরল। ইরার হাতের ফাইলটা ফ্লোরে পড়ে গেছে। হাতটি ওর মুখ চেপে ধরে কিছু বলতে পারছে না, শুধু উম উম শব্দ করছে। রাগে ঈশানের চোখ লাল হয়েছে। কি রে বাবা, এতক্ষণ ধরে চুপ করতে বলছে, কোনো কথা কানেই নিচ্ছে না। বস হয়ে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ঈশান তো কোনোদিন স্বামীর অধিকার খাটাতে আসেনি। ঈশানের গরম নিঃশ্বাস ইরার কপালে পড়ছে। ও চোখ বড় বড় করে ভুরু কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে আছে। দেখুন ম্যাম, রাগ কি শুধু আপনারই আছে? একটু চুপ থাকলে কি দোষ হয় নাকি? দেখতে তো খুব মিষ্টি, কিন্তু মেজাজটা এরকম কেন? ইরা কিছু বলতে পারছে না, শুধু হাত সরানোর ইশারা করছে। জি না ম্যাম, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত হাতটা সরাবো না। নিজে তো আমাকে কিছু বলার সুযোগ দেন না, তাহলে আমি কেন দেব? এখন শুধু আমি বলবো আর আপনি শুনবেন। ইরা হয়তো কিছু বলতে চাইছে, তবুও আমি ওর মুখ থেকে হাত সরালাম না। শুনুন ম্যাম, ফাইলগুলো শামীম সাহেবের কাছে আছে। কালকে অফিস থেকে যাওয়ার সময় বলল ওনার এখন তেমন কাজের চাপ নেই, তো ডিআর কোম্পানির সাথে ডিলটা উনি হ্যান্ডেল করতে চাইলো, তাই ফাইলগুলো আমি তাকে দিয়ে দিলাম। তো আপনার কাজ শামীম সাহেব কমপ্লিট করছে, আমি না। আন্ডারস্ট্যান্ড? ইরা ঈশানের দিকে এখনো ভুরু কুঁচকে তাকিয়ে আছে। শুনুন ম্যাম, একজন এমপ্লয়ি হয়ে আমি কখনোই কোম্পানির লস চাইবো না, তাই না? ডিআর কোম্পানির সাথে মিটিংটাতে আজ শামীম সাহেব আপনাকে হেল্প করবে। ডিলটা কনফার্ম হওয়াই তো আসল কথা। ইরার চোখের দৃষ্টিটা এবার আগে থেকে স্বাভাবিক হলো। ঈশান কিছুই বুঝলো না, তাই আবার ধমক দিয়ে বলে উঠল। কি হলো, বোঝেননি নাকি? ইরাও এবার ঈশানের হাতে কাপড় বেঁধে দিল। ঈশান ব্যথা পেয়ে হাতটা ওর মুখ থেকে সরিয়ে নিল। ইডিয়ট! মুখ বন্ধ করে রাখলে বলবো কি করে? এনিওয়ে, বুঝেছেন? হুম। ঈশান এবার ওর কোমরে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল। ও চোখ গিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। এই যে স্নেহা ম্যাম, চেহারাটার মতো মুডটাকে মিষ্টি রাখতে পারেন না? সব সময় শুধু তিরিক্ষি মেজাজে থাকেন কেন? হাসতে পারেন না একটু? ইরা ঈশানের কাছ থেকে নিজেকে ছাড়ি ঈশানকে একটা চড় দিয়ে বলল। লুচ্চা কোথাকার! তোকে আমি বলেছি না কখনো স্বামীর অধিকার খাটাতে আসবি না? কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি? আমি তোকে পারমিশন দিছি? সরি ম্যাম, আর কখনো এরকম হবে না। আপনি আমার কথা শুনছিলেন না? ইরা আর কোনো কথা বলছে না। আবার ঈশান বলে উঠল। রাগ করবেন ভালো কথা, হাসিটাও দরকার, বুঝলেন ম্যাম? আপনার ফাইলগুলো শামীম সাহেবের কাছে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। পড়ে যাওয়ার ফাইলটা ইরার হাতে তুলে দিয়ে বলল। যাচ্ছি আমি। বলে ঈশান কেবিন থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে শামীম সাহেবকে পাঠিয়ে দিল। ডিআর কোম্পানির সাথে মিটিংটা বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে। মিটিং শেষ হওয়ার পর
ইরা ঈশানের কাছে এসে দাঁড়ালো। ডিয়ার কোম্পানির সাথে ডিলটা কনফার্ম হয়ে গেছে। কনগ্রেটস। থ্যাংক ইউ। ওয়েলকাম। হুম। এবার তো একটু হাসুন ম্যাম। ইরা কোনো রিয়াকশন না দিয়ে ঈশানের দিকে আর চোখে তাকালো। ঈশান বলল, ওকে ওকে ম্যাম, হাসতে হবে না। ইরা মাথা নাড়িয়ে কেবিনে চলে গেল। ঈশানও গিয়ে তার ডেস্কে বসলো। বসতেই নদী বলল, ঈশান সাহেব আপনাকে এত খুশি খুশি লাগছে? ডিয়ার কোম্পানির ডিলটা আমরা পেয়েছি তাই। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা আপনি এখন যান, ম্যাডাম দেখলে আবার সমস্যা হবে। ম্যাডামকে এত ভয় পান? না, ওই একটু একটু। আচ্ছা, অফিস শেষে আমাকে নিয়ে যাবেন। এরপর নদী চলে গেল ঈশানের বাসায় যাওয়ার পথে নদীর বাসা, তাই নদী একসাথে যাওয়ার কথা বলল। অফিস শেষে নদী আর ঈশান একটা রিক্সা নিয়ে গল্প করতে করতে যাচ্ছে। অন্যদিকে ইরা গাড়িতে তা দেখে ফেলে। ঈশানও দেখেছে, বাট সেদিকে গুরুত্ব না দিয়ে ওরা চলে যায়। ঈশান বেশ ভালোভাবে বুঝতে পারল ইরা জেলাস ফিল করছে। ঈশানও তাই চাই। ঈশান বাসে এসে খেয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে নাস্তা করে আবার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। মাঝে রাস্তায় নদীর সাথে দেখা হয়, দুজন একসাথেই আসে। অফিসে আসতেই পিয়ন এসে বলল, ম্যাডাম ডাকছে। ম্যাডাম আসবো? জি আসুন। ঈশান ইরার সামনে গিয়ে দাঁড়াতেই ইরা বলল, বসুন। জি ম্যাডাম বলুন, কি জন্য ডেকেছেন? কেন আমার কাছে আসতে ভালো লাগে না? নদীর কাছে যাবেন? না মানে ম্যাডাম। আপনি কি নদীর দায়িত্ব নিচ্ছেন? কিসব বলছেন ম্যাডাম, আমি কেন তার দায়িত্ব নিব? তাহলে আপনি নদীকে বাসায় দিয়ে আসেন, আবার নিয়ে আসেন। মনে হয় তো আপনি তার বডিগার্ড না হয় প্রেমিক। ম্যাডাম আমি বিবাহিত, তাই এইসব বলবেন না, কাজের কথা বলেন। বউ থাকতে মেয়ে মানুষ নিয়ে ঘুরেন, লুচ্চা কোথাকার। এইটা মাইয়া না ডাইনি, আমারও সময় আসুক বোঝাবো। ঈশান মনে মনে বিড়বিড় করছে। এটা দেখে ইরা বলল, কি বিড়বিড় করছেন? না ম্যাডাম কি না। আচ্ছা শুনুন, কাল আমরা একটা প্রজেক্টের কাজে চিটাগাং যাব 4 দিনের জন্য। ওকে ম্যাডাম। আর হ্যাঁ, অফিস শেষে আমার সাথে দেখা করবেন। ওকে ম্যাডাম। ঈশান ইরার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে এসে কাজ করতে লাগলো। অফিস শেষে ইরা আর ঈশান দুজন একসাথে বের হয়। ইরা নিজেই ড্রাইভিং করে। ইরা আগে ড্রাইভিং সিটে বসে। ঈশান গাড়ি পিছনে উঠতে যাবে, তখন ইরা বলে, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? ইয়ে না মানে ম্যাম। ইয়ে না মানে করে সামনে এসে বসেন। ঈশান সামনে গিয়ে বসলো। ইরা গাড়ি স্টার্ট করলো। ঈশান বাহিরে তাকিয়ে আছে আর ইরা মাঝে মাঝে আর চোখে ঈশানকে দেখছে। ঈশানও সেটা খেয়াল করেছে, কিন্তু কোনো কিছু বলছে না। কিছু সময় পর ইরা একটা শপিং মলের সামনে এসে নামে, গাড়ি পার্কিং করে ভিতরে যায়। তারপর ইরা কিছু কেনাকাটা করে সাথে ঈশানকেও দেয়। ঈশান যদিও নিতে চাচ্ছিল না, ইরা জোড়াজুড়িতে আর রাগ দেখে নিয়ে নিল। তারপর গাড়িতে এসে গাড়ি স্টার্ট করে হঠাৎ ঈশান বলে ওঠে, ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। ম্যাডাম আমাদের ডিভোর্সটা তো দেয়া হলো না। কেন, আমাকে তোমার ভালো লাগে না যে ডিভোর্স দেওয়ার কথা বলছো? নাকি আমাকে ডিভোর্স দিয়ে নদীর সাথে ইটপিট করবেন? দেখুন ম্যাডাম, বিষয়টা এমন না, আপনি কোথায় আর আমি কোথায়, আপনার সাথে আমাকে মানাবে না। কে বলছে মানাবে না? আর এত কিছু তোমাকে ভাবতে হবে না। ম্যাডাম আপনি তো আমার সিনিয়র। তো কি হয়েছে? কোন জায়গায় লেখা আছে বউ সিনিয়র হওয়া যাবে না? আর শোনো, এখন থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না। কেন ম্যাডাম? আমি বলেছি তাই। আমি আপনার কথা কেন শুনবো? আপনি আমার কে? কেন তোকে নতুন করে বলতে হবে আমি তোর কি লাগি? শোন, আমি তোর বউ, তাই এখন থেকে কোনো মেয়ের সাথে কোথাতে দূরের কথা তাকাবি না, তাহলে তোর খবর আছে। বউ না চাই, শুধু রাগ দেখায়, একটু ভালোবাসতে পারে তা না, গুন্ডি বউ কোথাকার।
ঈশান এসব মনে মনে ভাবছিল। তখন ইরা বলল, কিরে বিড়বিড় করে কি বলছিস এইসব? ঈশান মনে মনে ভাবছে এই মেয়ের জন্য একটু মনে মনেও কিছু বলা যাবে না। কি মাইয়ারে মাইরি। হঠাৎ ইরা গাড়ি থামালো। গাড়ি থামালেন কেন? একটু রোম্যান্স করবো শোনা। ঈশান ইরার কথা শুনে আকাশ থেকে পড়ল। আর ভাবছে এই মেয়ের মাথা মনে হয় খারাপ হয়ে গেছে। এসব বলতেছিল তখন ইরা হঠাৎ করে চার ঠোঁট এক করে দিল। ঈশান প্রথমে একটু ছাড়ানোর চেষ্টা করলো, পরে রেসপন্স করে। সে তো তার বিবাহিত বউ, তাই এসব করতে পারে। কিছু সময় পরে ছেড়ে দিতে ঈশান ইরা দুজনেই হাঁপাচ্ছে। তাই ঈশান বলল, আর একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। আজ পিচ্চি মানুষ পেয়ে অত্যাচার করছেন, আল্লাহ সইবে না। আহা গো পিচ্চি আমার ফিডার খায়, 2 দিন পর বাচ্চার বাবা হবে, সে নাকি পিচ্চি। ঈশান আর কিছু বলল না। ইরা গাড়ি স্টার্ট দিল। কিছু সময় পর ইরা গাড়ি থামালো। ঈশান তাকিয়ে দেখলো তার বাসার কাছে, তাই দরজাটা খুলে বের হবে। তখন ইরা বলল, কাল তাড়াতাড়ি রেডি হয়ে সময় মতো চলে আসবে। আচ্ছা। তারপর ঈশান রুমে এসে দেখে আবির অফিস থেকে এসে রান্না করছে। কিরে, এত কিছু কেনাকাটা করলি, কাহিনী কি? আরে অফিস থেকে দিছে, কাল অফিসের কাজে চিটাগাং যাব। আচ্ছা। তারপর ওরা রান্না করে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষে ঈশান তার ব্যাগ গুছিয়ে নেয়, তারপর ঘুমিয়ে যায়। সকালে উঠে নাস্তা করে একটু রেস্ট নিল। তারপর রেডি হয়ে বের হয়ে পড়ল একটা সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ঈশান বাস স্ট্যান্ডে এসে দেখে ইরা অপেক্ষা করছে ওর জন্য। দুজনে তাদের লাগেজে বক্সে দিয়ে ভেতরে গেল। তার কিছু সময় পর বাস ছেড়ে দেয়। লং জার্নি তাই বাসে আসা। কিছু সময় পর ইরা ঈশানের কাঁধের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ঈশান ইরার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়েটা নাকি এতটা রাগী, চেহারা দেখলে বোঝার উপায় নাই। কত মায়াবী দেখছে, একটু মিষ্টি করেও তো কথা বলতে পারে, তা সব সময় রেগে থাকে। এইসব ভাবতে ভাবতেই ঈশানও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে ঈশানের ঘুম ভেঙে যেতেই তাকিয়ে দেখে ইরা ঈশানের দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? কেন, তাকাতে বারণ আছে নাকি? না, তা হবে কেন, তাকাতেই পারেন। শোন, আমার জিনিস আমি তাকাবো, তাতে তোর কি? তাই তো, আপনার জিনিস। আল্লাহ আমাকে মানুষ থেকে জিনিস বানিয়ে ফেলছে, কবে জানি কি থেকে কি বানায়। এরা আর কিছু বলল না, শুধু একটা মুচকি হাসি দিল। কিছুক্ষণ পর ওরা এসে পৌঁছালো। বাস থেকে নেমে হোটেলে আসতে আসতেই রাত হয়ে যায়। রুম আগে থেকেই বুক করা ছিল, তাই কোনো ঝামেলা নাই। ওরা আসতেই হোটেল ম্যানেজার বলল, স্যার, ম্যাডাম, এই নিন আপনাদের রুমের চাবি। যদি কোনো প্রয়োজন হয় আমাকে কল করবেন। ধন্যবাদ। তারপর ইরা আর ঈশান রুমে গেল। রুম বয় এসে লাগেজগুলো দিয়ে গেল। ঈশান জিজ্ঞেস করলো, ম্যাডাম, আমার রুম কোনটা? আমার শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নিব। কেন, এটা কি তোর রুম মনে হয় না? না, তা হবে কেন ম্যাডাম? কিন্তু কিন্তু কি? ফ্রেশ হয়ে রেস্ট নে, তুই আমার সাথেই থাকবি। আমরা তো স্বামী স্ত্রী, তাহলে সমস্যা কোথায়? আপনার মতো একটা সিনিয়র বউ থাকতেও আমার উপোস থাকতে হয়। এইসব মনে মনে বলতে লাগলো। ঈশান ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হলে এরাও ফ্রেশ হয়ে এসে খাবার অর্ডার দিল। রুম বয় এসে খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করার পর ঈশান বলল, আমার খুব ঘুম পাইছে, ঘুমাবো কোথায়? কেন, বেড কি কিসের জন্য আছে? আমি বেডে ঘুমালে আপনি ঘুমাবেন কোথায়? কেন, তোমার কোলে? ম্যাডাম, আপনি মজা করছেন? না, আমি মজা করব কেন? আমরা তো লিগালি হাজব্যান্ড ওয়াইফ। তাহলে সমস্যা কোথায়? ম্যাডাম, আপনিই তো বলেছেন আমি যেন আপনার উপর বউয়ের অধিকার না ফলাই। হ্যাঁ, আমিই বলছি। এখন তো আবার আমিই বলছি, তাহলে সমস্যা কোথায়? না, কোনো সমস্যা নাই। রাতে কিছু হইলে আমার দোষ নাই। তুই যে কি করবি তা জানা আছে। নে, এই বালিশটা মাঝখানে দিয়ে শুয়ে পড়। তারপর ঈশান মাঝখানে বালিশ রেখে শুয়ে পড়ে। এরাও লাইট অফ করে ঈশানের পাশে গিয়ে শুয়ে পড়ে।
লং জার্নি করেই অনেক ক্লান্ত, আবার কাল সকালে মিটিং আছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সকালে ঈশানের বুকে ভারী কিছু অনুভব করতেই ঈশানের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ইরা তার বুকের ওপর শুয়ে আছে। ঈশান ইরাকে বুক থেকে সরানোর জন্য চেষ্টা করতে ইরা বলল, কি হলো, এত নড়াচড়া করো কেন? একটু ঘুমাতে দিবে না নাকি? ম্যাডাম, আপনি এই পাশে কি নেন? কিরে, দেখ না, তোমার তো মুরুদ নেই একটা বালিশ টপকানোর, তাই আমি। দেখুন ম্যাডাম, এইসব কিন্তু ঠিক না। ঠিক না ভুল আমি বুঝবো, উঠে ফ্রেশ হ, মিটিং আছে। আপনি আমার উপর থেকে না উঠলে আমি কিভাবে উঠব? ইরা ঈশানের ওপর সরতেই ঈশান উঠে ওয়াশরুমে চলে গেল। এরপর দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। তারপর দুজন মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হলো। আজ 3 দিন অনেক পরিশ্রমের পর এই কন্ট্রাক্টটা ওরা পায়। কংগ্রাচুলেশন ম্যাডাম। থ্যাঙ্কস। এরপর ইরা আর ঈশান হোটেলের উদ্দেশ্যে রওনা হলো। আর রাতে আবার পার্টি আছে। ডিলটা সফল হয় বিজনেস পার্টনারদের নিয়ে। বাসায় এসে ওরা রেস্ট নিয়ে রাতের পার্টির জন্য রেডি হবে। তখন ইরা ঈশানকে একটা নীল পাঞ্জাবি দিয়ে বলল, ঈশান সাহেব, আজ পার্টিতে এটা পরবেন। ওকে ম্যাডাম। ঈশান রেডি হয়ে ইরার জন্য ওয়েট করতেছিল। তখন ইরা ঈশানকে ডাক দিল, ঈশান, জি ম্যাডাম। আমাকে শাড়িটা পরতে সাহায্য করো তো। আমি? তো এখানে কি অন্য কেউ আছে নাকি? ম্যাডাম, আমি শাড়ি পরাতে পারি না। সে দেখলেই বোঝা যায় আপনার দ্বারা কিছুই সম্ভব না। আচ্ছা শাড়ির কুচিটা ধরেন। ঈশান নিচু হয়ে বসে ইরা শাড়ি কুচিটা ধরে। একদিনে ইরার নাভির দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে ঈশান ইরার নাভিতে কিস করে বসে। ইরার সাথে সাথে চোখ বন্ধ করে ঈশানের চুলগুলো শক্ত করে ধরে। তখন ঈশানের হুঁশ আসে সে কি করে বসেছে। আল্লাহ, এটা আমি কি করলাম? ঈশান, এতটুকু কন্ট্রোল করতে পারলি না? ম্যাডাম কি ভাবলো? ঈশান মনে মনে ভাবতেছিল। তখন ইরা বলল, তো এটা তোমার রোমান্টিকতার সময় না, পার্টিতে যেতে হবে। আমার কি দোষ? আপনার ওটা এত সুন্দর। এই জন্য রাতে বালিশ টপকাতে পারো না। এখন কুচিটা ধরো, লেট হচ্ছে। ঈশান আর ইরা রেডি হয়ে পার্টিতে চলে যায়। পার্টিতে ইরা একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে, তাই ঈশান সবার থেকে বিদায় নিয়ে ইরাকে নিয়ে হোটেলে চলে আসে। রুমে এসে ইরাকে বেডে শুয়ে দিলে ইরা ঈশানকে কাছে টেনে নিয়ে বলল, এখানে একটু আদর দাও না। কি বলছেন ম্যাডাম? তুই এখানে আদর দিবি কিনা বল। ম্যাডাম, এসব কি বলছেন? প্লিজ ম্যাডাম, এসব ঠিক না। আমি তোর কাছে কোনটা ভুল আর কোনটা ঠিক জানতে চেয়েছি। প্লিজ ম্যাডাম, বোঝার চেষ্টা করেন। বারবার আমাকে ম্যাডাম বলছিস কেন? আমি তোর বউ হই। তোর কাছে আদর চেয়েছি, দিবি কিনা বল। থাক, তোর দিতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। ইরা ঈশানের শার্ট ধরে 4 ঠোঁট এক করে দিল। ঈশান প্রথমে রেসপন্স না করলেও পরে ঈশানও সমান তালে রেসপন্স করে। ইরা ঈশানের ঠোঁট ছেড়ে আস্তে আস্তে শার্ট খুলে ফেল। ঈশানও সাই দিচ্ছে। দুজন একে অপরের মাঝে হারিয়ে যায়। সকালে ঘুম ভাঙতে দেখতে পাই ইরা তার বুকের উপর শুয়ে আছে। ঈশান ইরার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, ম্যাডামকে ঘুমন্ত অবস্থায় দেখতে কত সুন্দর, একদম পরীর মতো লাগছে। কিন্তু অফিসে এত রাগী কেউ বলবে। হঠাৎ ভাবনার জগৎ থেকে বের হয়ে শরীরের দিকে তাকাতে খেয়াল করে দুজনের শরীরে কারোরই কাপড় নাই। ঈশান ইরাকে বুকের উপর থেকে নামানোর জন্য ধরতে ইরা বলে ওঠে, আমি তোকে জড়িয়ে ধরছি, তোর কি করো ভালো লাগছে না? না মানে ম্যাডাম। কি না মানে করছো নাকি? অন্য কেউ আছে? থাকলে যা, সেটাই ভালো হবে। ম্যাডাম, আপনি রাতে যেটা করলেন সেটা কি ঠিক করছেন? ঠিক ভুল আমি বুঝবো। ওয়েট, আমাকে তোমার ভালো লাগে না? না ম্যাডাম, এমনটা না। আসলে আপনি কোথায় আর আমি কোথায়? আমি আপনার অফিসের একজন সাধারণ কর্মচারী। আমার সমস্যা না থাকলে তোমার সমস্যা কোথায়? ঈশানের কোনো উত্তর খুঁজে পেল না। হঠাৎ ইরা ঈশানের ঠোঁটে কিস করে দিল। কিছু সময় পরে ছেড়ে দিল। ঈশান হা করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঈশান আর ইরা ফ্রেশ হয়ে নাস্তা করে
ঘোরাফেরা করে পরের দিন বাসায় চলে আসে। সেই দিন আর অফিস করেনি। পরের দিন সকালে ঈশান রেডি হয়ে অফিসে গিয়ে নিজের কাজ করতে থাকে। তখনই নদী ওর কেবিনে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। কি করেন? এই কিছু কাজ পেন্ডিং ছিল, এইগুলো করছি। ঈশান আর নদী কথা বলতেছিল, তখন ইরা প্রবেশ করে। ঈশানকে নদীর সাথে কথা বলতে দেখে ইরার আগে কটমট করতে করতে কেবিনে যায়। তারপর পিয়নকে দিয়ে নদীকে ডেকে পাঠায়। ম্যাডাম আসবো? জি আসুন। আপনার কাজ নাই? নামে ম্যাডাম। নামে নামে করছেন কেন? আপনাকে কি গল্প করার জন্য রাখা হয়েছে? সরি ম্যাডাম। নেক্সট টাইম যেন না দেখি। যান গিয়ে কাজ করুন। নদী মন খারাপ করে ইরার রুম থেকে বের হয়ে নিজের ডেস্কে যায়। এরপর আবার পিয়নকে দিয়ে ঈশানকে ডেকে পাঠায়। ঈশান ইরার কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? আসুন, বসুন। ঈশান ইরার কথা মতো সিটে বসলো। ইরা নিজের সিট থেকে উঠে ঈশানের সামনে এসে দাঁড়িয়ে বলল, ঈশান, আমি কি দেখতে সুন্দর না? জি ম্যাডাম, কিন্তু আপনি এইসব বলছেন কেন? আমার ভেতর কি কোনো কিছুর কমতি আছে? না ম্যাডাম, আপনি অনেক সুন্দর, আপনাকে দেখলে যে কেউ ফিদা হয়ে যাবে। তাহলে নদীর ভিতর কি এমন আছে যা আমার ভেতরে নেই? আসলে ম্যাডাম, যেমনটা ভাবছেন সেরকম কিছু। ঈশান সম্পূর্ণ কথা শেষ করার আগে ইরা ঈশানের মাথার চুলগুলো শক্ত করে ধরে চার ঠোঁট এক করে দিল। ইরা পাগলের মতো কিস করে যাচ্ছে। ঈশান প্রথমে সায়না দিল, পরে সমান তালে তাল মিলাই। কিছু সময় পর ছেড়ে দিতেই দুজন হাঁপাতে লাগলো। শোন, তোর যা লাগবে আমাকে বলবি, ভুলেও অন্য কারো কাছে যাবি না, এমনকি কথাও বলবি না, বিশেষ করে নদীর সাথে। ম্যাডাম আপনি যেগুলো করছেন এগুলো ঠিক না। দেখুন আপনি কোথায় আর আমি কোথায়, এটা কোনোভাবে সম্ভব না। এই চিন্তা তোমাকে করতে হবে না। প্লিজ ম্যাডাম, বোঝার চেষ্টা করেন। আমি আর কিছু বুঝতে চাই না। আমি যে বলেছি সেটাই হবে, না হলে এক্ষুনি নিজেকে শেষ করে দিব। ইরা তার টেবিলে থাকা একটা ছুরি নিজের গলায় ধরে কথাটা বলল। ঈশান এটা দেখে এক প্রকার অবাক হয়ে বলল, প্লিজ ম্যাডাম পাগলামি করবেন না, আপনি ছুরিটা নামান। আমার শর্ত মানলে আমি নামাবো, না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আমি আপনার সব শর্তে রাজি, আপনি বলুন। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, আমার সাথে যাওয়া আসা করবে, আপাতত এইগুলো মানলেই হবে। ঈশানও ইরাকে ভালোবাসে। ইরা দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে প্রথম দেখাই প্রেমে পড়ে যাবে। ঈশানও এর বাইরে না, কিন্তু নিজের অবস্থানের জন্য প্রকাশ করতে পারছিল না। কিন্তু আজ সে নিজে থেকে ধরা দিচ্ছে, তাই ঈশান বলল, আমি আপনার শর্তে রাজি। ইরা ছুরিটা ফেলে ঈশানকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে থাকে। ঈশান বলল, আমার জিনিসের সাথে আমি যা খুশি করব, তাতে কার কি? ঈশান কি বলবে বুঝতে পারছে না, তাই কথা ঘোরানোর জন্য বলল, ম্যাডাম আমি এখন যাই, অনেক কাজ পড়ে আছে। ওকে, এখন যাও তাহলে। ঈশান ইরার রুম থেকে বের হয়ে নিজের কেবিনে গিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় পার হয়ে গেছে বুঝতে পারেনি। ইরা সিসি ক্যামেরার সাহায্যে বিষয়টা লক্ষ্য করে। তারপর পিয়নকে দিয়ে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসে আর পিয়নকে বলে দেয় ঈশানকে রুমে পাঠাতে। তারপর ঈশান ইরার রুমের সামনে এসে বলে, ম্যাম আসবো? হ্যাঁ, ভেতরে আসো। জি ম্যাডাম বলুন। সারাদিন কাজ করলে হবে, খাওয়া দাওয়া লাগবে না? আসলে ম্যাডাম কয়েকদিন অফিসে না থাকায় অনেক কাজ জমে আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আসো, এখন খাবার খেয়ে নাও, বসো। ইরার কথা শুনে ঈশান চেয়ারে বসলো। ইরাও ঈশানের পাশে চেয়ারে বসে বলল। ঈশান বলল, ম্যাডাম আপনি খেয়েছেন? না, তুমি খাও, আমি খেয়ে নিব। আসুন একসাথে খাই। আমাকে খাইয়ে। তারপর ঈশান আর ইরা একে অপরকে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই ইরা বলল, ঈশান, তুমি এখন বাসায় গিয়ে তুমি তোমার যা যা প্রয়োজন নিয়ে নাও, আমি বলে দিচ্ছি। তুমি গাড়ি নিয়ে যাও, তুমি আসার পর আমি বের হব।
ম্যাডাম অনেক কাজ পড়ে আছে, আজ না গেলে হয় না। তোমাকে এসব ভাবতে হবে না, এখানে কাজ করার অনেক লোক আছে। ঈশান আর কথা না বলে অফিস থেকে বের হয়ে বাসে আসলো। বাসে এসে আবিরকে ফোন দিয়ে জানে সে নতুন বাসে উঠবে। তারপর ঈশানের যা যা প্রয়োজন সব নিয়ে অফিসে যায়। তারপর ইরাও অফিস থেকে বের হয়ে দুজনেই গাড়িতে চুপচাপ বসে আছে। বেশ কিছু সময় পর বড় একটা বাড়ির সামনে এসে গাড়ি থামে। তুমি আমার সাথে আসো, তোমার জিনিসপত্র পিয়ে রুমে দিয়ে যাবে। ঈশান ইরার পিছন পিছন বাসার ভিতরে যায়। চারিদিকে তাকিয়ে দেখে অনেক বড় বাড়ি, বাট কয়েকজন কাজের লোক ছাড়া তেমন কেউ নেই। যেন শুনশান। এই শহরে কত মানুষ আছে, তাদের থাকার জায়গায় নাই, আর এদের কত বড় বাড়ি কিন্তু থাকার লোক নাই। ঈশান এসব ভাবতে থাকে। তখন ইরা ঈশানকে বলল, যাও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঈশান ফ্রেশ হয়ে বের হতে ইরা বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ইরা ওয়াশরুমে আর ঈশান বেডের উপর বসে ভাবতে লাগে। এতদিন তো সহ্য করতে পারতো না, হঠাৎ কি এমন হলো যে এত ভালো ব্যবহার এবং ভালোবাসা দেখাচ্ছে। হঠাৎ ওয়াশরুম থেকে ইরা বলল, ঈশান ওয়াইড্রপ থেকে আমার ড্রেসগুলো দাও না, নিতে ভুলে গেছি, আমার শরীর ভেজা। ইরার কথা শুনে ঈশান লজ্জা পেল। পরে ওয়ার্ড্রপ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে বলল। ইরা দরজা খুলে ঈশানের হাত থেকে ড্রেস নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে নিলে ঈশানের হাত ধরে আর ঈশান নিজের ভারসাম্য সামলাতে না পেরে ওয়াশরুমের ভিতরে ইরার উপর গিয়ে পড়ে। তখন দুজনের চোখে চোখ পড়তেই কিছু সময়ের জন্য দুজনের চোখে হারিয়ে যায়। হঠাৎ ঈশানের নিজের অবস্থানের কথা মনে পড়তেই তাড়াতাড়ি করে উঠে তারপর নিচের দিকে তাকিয়ে যখন ইরাকে ওঠার জন্য সাহায্য করতে যাবে, তখন ঈশান চিৎকার দিয়ে দুহাত দিয়ে চোখ বন্ধ করে বাহিরে গিয়ে বলল, ম্যাডাম আমি কিছু দেখি নাই, বিশ্বাস করুন। আরে দেখলেই বা কি হবে, আমি তোমার স্ত্রী, আমার উপর তোমার সম্পূর্ণ হক আছে। ঈশান আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকে। কিছু সময় পর ইরা ওয়াশরুম থেকে বের হয়ে একটা শাড়ি পরে ঈশানের পাশে গিয়ে বসলো। আচ্ছা তোমার পরিবারে কে কে আছে? আমার শ্বশুর বাড়িতে কে কে আছে? আমি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বেঁচে নেই, শুধু আম্মু আছে, সে গ্রামে থাকে। আচ্ছা তাহলে আম্মুকে আমাদের এখানে নিয়ে আসবো। আম্মুকে সেই ছোটবেলায় হারিয়েছি, এখন আর আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। ঈশানের ইরার কথা শুনে অনেক ভালো লাগলো। আবার ভাবে ম্যাডাম রাগী হলো অনেক ভালো আছে। এইসব কথা বলতে বলতেই ডিনারের সময় হয়ে যায়। তখন ইরা বলল, চলো ডিনার করবে। ঈশান ইরার সাথে রুম থেকে বের হয়ে নিচে ডাইনিং রুমে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। ঈশান বলল, ম্যাডাম কিছু মনে না করলে আমার বেডটা দেখিয়ে দিবেন? আমার না শরীরটা ক্লান্ত লাগছে। কেন এত বড় বেডটা তোমার চোখে ভাসছে না? ম্যাডাম তাহলে আপনি ঘুমাবেন কোথায়? কেন, তোর সাথে নাকি? তাতে তোর সমস্যা কি? না মানে ম্যাডাম। ইয়ে মানে কি? নাকি নদীর সাথে? ম্যাডাম এইসব কি বলছেন? নদী শুধু কলিগ আর কিছু না। শুধু ম্যাডাম ম্যাডাম করছিস কেন? আমি অফিসে তোর ম্যাডাম, এর বাইরে আমি তোর বউ। ঈশান আর কোনো কথা পারল না। বেডে গিয়ে এক পাশে শুয়ে পড়ল। ইরা ড্রেস চেঞ্জ করে নাইট ড্রেস পরে দরজা লাগিয়ে ঈশানের পাশে শুয়ে পড়ল। ঈশান ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ঈশানের হাত ইরার বুকের উপর পড়তে ইরা সরাসরি শিউরে উঠল। ঈশান ঘুমের ঘরে ইরাকে জড়িয়ে ধরল। ঈশানের গরম নিঃশ্বাস ইরার ঘাড়ের উপর পড়তে লাগলো। ইরা সারা শরীরে কারেন্ট বয়ে যেতে লাগলো। ইরা নিজেকে কন্ট্রোল করতে চাইলেও পারছে না। ইরা ঈশানের দিকে ঘুরে ঈশানের ঠোঁট নিজের দখলে করে নিল। তারপর আস্তে আস্তে ঈশানের উপর উঠে যায়। ইরা ঈশানের উপর উঠতে ঈশানের ঘুম ভেঙে গেল। ইরা ঈশানের ঠোঁট ছেড়ে শার্টের বোতাম খুলতে গেলে ঈশান বলে ওঠে, ম্যাডাম এসব কি করছেন? ইরা ঈশানকে কিছু বলতে না দিয়ে আবারও নিজের ঠোঁট দখল করে নিল। আস্তে আস্তে ঈশানের শার্টের বোতাম খুলে ফেলল আর পাগলের মতো চুম্মা দিয়ে ভরিয়ে দিতে লাগলো। এ পর্যায়ে ঈশান সায় দিতে থাকে।
এভাবেই ওরা হারিয়ে যায় অন্য এক জগতে। সকালে ঈশানের ঘুম ভাঙতে খেয়াল করে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কারোর শরীরে পোশাক নাই। তারপর রাতের কথা মনে হতেই লজ্জে পেল, তাই আবারও ঘুমের অভিনয় করতে লাগলো। কিছু সময় পর এরা উঠে ঈশানের কপালে একটা চুম্মা দিয়ে ওয়াশরুমে চলে গেল। এইদিকে ঈশান মনে মনে ভাবছে, না ম্যাডাম তো আমাকে সত্যি ভালোবাসে, তাহলে আমার ভালোবাসতে সমস্যা কোথায়? আমিও দেখিয়ে দিব ছোট মরিচের কেমন ঝাল। ঈশান এসব ভাবতেছিল, আর এইদিকে ইরা ওয়াশরুমে বের হয়ে দেখে ঈশান আনমনে কি যেন ভাবতেছে। তখন ইরা দুষ্টামি করে তার মাথায় ভেজা চুল ঈশানের মুখের উপর রাখে, আর ঈশান হকচকি উঠে তাকাতেই দেখে ইরা। কি মিস্টার, অফিস যাবে না? হুম। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আজ অফিসে যাব না, আজ আম্মুকে গ্রাম থেকে নিয়ে আসবো। ঈশান ওয়াশরুমে চলে গেল। কিছু সময় পর ফ্রেশ হয়ে বের হতে দেখে ইরা রেডি হয়ে বসে আছে। ইরা ঈশানের উদ্দেশ্যে বলে ওঠে, তাড়াতাড়ি রেডি হও, আমরা ব্রেকফাস্ট করে বের হব। ঈশান রেডি হলে দুজন মিলে ব্রেকফাস্ট করে বাহিরে আসলো। ইরা গ্যারেজ থেকে গাড়ি নিয়ে ঈশানকে উঠতে বলে ঈশান গাড়ির পিছনে সিটে উঠতে যাবে। তখন ইরা বলল, তোর কি আমাকে ড্রাইভার মনে হয়? না, নাম নামে তা মনে হবে কেন? তাহলে পিছনে উঠছিস কেন? সামনে আয়। আচ্ছা। ঈশান কথা না বাড়িয়ে সামনে গিয়ে বসলো। ইরা ঈশানের থেকে গ্রামের লাইভ লোকেশন নিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। ঈশান বাহিরে তাকিয়ে আছে, আবার মাঝে মাঝে ইরার দিকে আর চোখে তাকাচ্ছে। ঈশানের এই অবস্থা দেখে ইরা বলল, কিছু বলবা? না মানে এইভাবে আর চোখে দেখার কি আছে? তুমি চাইলে তাকিয়ে থাকতে পারো, আমি তো তোমারই। আসলে আজকে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। কেন, এর আগে সুন্দর ছিলাম না? আমি তা বলিনি। তাহলে কি বলছো? অন্য দিনের তুলনায় আজ একটু আপনাকে বেশি সুন্দর লাগছে। ইরা একটু লজ্জা পেল। এরপর প্রায় 5 ঘন্টা জার্নি করার পর গ্রামের বাড়ি এসে পৌঁছালো। বাসার দরজায় নক করতে ঈশানের মা দরজা খুলে দিল। আম্মু কেমন আছো? ভালো, তুই কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। ইরা ঈশানের আম্মুর পা ধরে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আম্মু। ঈশানের আম্মু ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, মেয়েটাকে? আম্মু উনি আমার অফিসের ম্যাডাম, নাম ইরা। আম্মু ও মিথ্যা বলছে, আমি ওর বউ। ঈশান, ও যা বলছে তা কি ঠিক? না মানে আম্মু আম্মু আপনার ছেলে আপনাকে ভয় পাচ্ছে, আপনি একটু শুনুন, আমি বুঝিয়ে বলছি। তারপর ইরা ঈশানের আম্মুকে সব বুঝিয়ে বলল। সব শুনে ঈশানের আম্মু ঈশানকে উদ্দেশ্য করে বলল, আরে বোকা, আমাকে জানালে না করতাম। এখানে ভয় পাওয়ার কি আছে? না আম্মু। বাজার থেকে ঘুরে আয় তো, শাক সবজি মাছ মাংস নিয়ে আসবি। তারপর ঈশান বাজার করতে গেল। ইরা ঈশানের আম্মুর সাথে গল্প করতে লাগলো। ঈশান বাজার থেকে এসে ওর আম্মুর কাছে বাজার দিয়ে ওর রুমে এসে চুপচাপ বসে আছে। কারোর আসার শব্দ পেয়ে দরজার দিকে তাকাতে দেখে ইরা। জি, কিছু কি বলতেন? না, দেখতে এলাম রুমটা কেমন। রুম তো দেখি গোছানো আছে। জি মা গুছিয়ে রাখে। আপনি যে আসলেন, খেতে পারবেন তো আমাদের বাড়ির খাবার? আর বসতে পারছেন ওইসব চেয়ারে? পাগলও নিজের ভালো বুঝে, কিন্তু আপনি বুঝেন না। এমনভাবে তাকিয়ে থাকেন কি জন্য? না এমনিতেই। আচ্ছা, তোমার আমাকে এসব না বললে কি পেটের খাবার হজম হয় না? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? মনে কেন হবে না? তবে মানুষের ভিতরে তো জাতভেদ আছে, আপনারা উঁচু লেভেলে, তাই বললাম। যা হয়েছে ভালো হয়েছে। আচ্ছা শোনো, আগামীকাল থেকে আমার বাসায় তুমি আর আম্মু থাকবা। আম্মুর সাথে কথা হয়েছে আর উনি রাজি হয়েছেন। যদিও প্রথমে রাজি হয়নি, পরে ইমোশনাল ব্ল্যাকমেল করার পর রাজি হয়েছে। সব বুঝলাম, কিন্তু একটা কথা শুনে রাখবেন। যদি আমাকে আমার মাকে কোনো কথা খোঁটা দিয়ে বলেছেন বা রেগেই বলেন, আপনি যেভাবেই বলেন না কেন, সেদিনই আপনি আমার লাইফে এবং আপনার বাসায় শেষ দিন। ওই কাগজপত্র লাগবে না, মৌখিক তালাক দিয়ে দিব। আচ্ছা, তোমার এমন কেন মনে হচ্ছে? কারণ বড় লোকরা এমনই খোঁটা দিবেই, মানুষের জবানকে কোনো বিশ্বাস নেই।
আচ্ছা, আমাকে কি তোমার মানুষ মনে হচ্ছে না অমানুষ মনে হচ্ছে? গতকাল থেকে আমাকে যেই পরিমাণ বলেছো তা সব সহ্য করেছি, না উত্তর দিয়েছি না প্রতিবাদ করেছি। আমি তো চাইছি আপনি প্রতিবাদ করেন, আপনি দূরে চলে যান। আমি তো সেটাই চাচ্ছি। আবার আপনি আমার দিকে এমন করে তাকিয়ে আছেন কেন? আমি কি অন্য পুরুষের দিকে তাকিয়ে আছি? আমি আমার বরের দিকে তাকিয়ে আছি। আর তোমার সমস্যা হবার তো কথা না, তাই না? আপনার এমন চেয়ে থাকার কারণ খুঁজে পেলাম না। আমাকে এমনভাবে দেখার কি আছে? অনেক কিছুই আছে, আবার কোনো কিছুই নেই। সেটা বড় কথা নয়। কথা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, নিয়মিত কলেজে যেতে হবে। তুমি ডিগ্রির ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে জানো? জি, সেকেন্ড ইয়ারে। যেই ভার্সিটিতে আমি পড়তাম ওইখানে অনার্স প্রথম বর্ষে ভর্তি করিয়ে দিচ্ছি। তুমি ওখানে অনার্স থেকে পড়বা, এমনভাবে তুমি তাকিয়ে আছো কেন? আমি যেই জায়গায় পড়ছি সেখানে শেষ করলে সমস্যা কোথায়? ওখানে পড়াশোনার মান খুব ভালো না। আর দুইটা কলেজের ভেতরে ভালো কোনটা? পড়াশোনার মান কোনটার ভালো? আচ্ছা, ঠিক আছে। আপনি দেখি এখন আমার অভিভাবক হয়ে গেছেন। না তো, আমি তোমাকে আমার অভিভাবক বানাতে চাই। আচ্ছা, সেই কথা বাদ দাও। আগামীকাল তোমার কলেজে গিয়ে সবকিছু সার্টিফিকেট তুলে নিবা। আচ্ছা, আমি সাথে থেকে সবকিছু করে নিব, ওটাই ভালো হবে। আর শোনো, যদি কোনো মেয়ে আশেপাশে ঘেঁষে তাহলে তোমার খবর আছে। তারপর সবকিছু নিয়ে পরের দিন সবাই ঢাকায় চলে আসে। ঈশানের আম্মুকে গেস্ট রুমে রেস্ট নিতে বলে ওরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর ইরা বলল, আম্মু কি করছে দেখি। হুম, আমিও যাব। ঈশান আর ইরা গিয়ে দেখে ঈশানের মা বাসার কাজের মেয়ের সাথে বাসা ঘুরে ঘুরে দেখছে। তখন ঈশান বলল, বাহ, ভালো তো। তোমার কাজিন নেই না? মানে মামা, মামি, খালাম্মা, ফুপি, চাচা এরা? সবাই আছে, তবে কারোর সাথে আমার সম্পর্ক ভালো না। এই তুমি কেমন বলবা যে তোমার সাথে সবার সম্পর্ক ভালো? আমার ক্যারেক্টার একদম বাজে। এই যে সোজা সুজি মুখের উপর সত্যি কথা বলে দিই, সেটা বড় হোক বা ছোট হোক, তাই আমাকে কেউ পছন্দ করে না। আর তাই কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ও আচ্ছা, বুঝলাম। একা একা থাকতে খারাপ লাগতো না? কেন লাগবে না? আম্মু নেই, আব্বু নেই, কষ্ট প্লাস অনেক খারাপ লাগে। একাকে তো ফিল হয়। বাসার কাজের লোক অনেক আছে, তবুও একা একা লাগে। আর চিন্তা নেই, এখন আম্মু পেয়ে গেছি। তোমার কোনো আম্মু নেই, আমার আম্মু। সত্যি এমন না এমন অভিনয় করছে? ছোট বাচ্চাদের মতো স্বভাব। দেখতে থাকি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, নিয়ে যাও। নিয়েছি তো। আম্মু দেখি কাজের মেয়েটার সাথে বেশ গল্প জমিয়েছে। সেটাই তো দেখছি। সময়গুলো কেটে গিয়ে রাত হলো। তিনজনে একসাথে বসে খাবার খেলো। মাকে একটা রুম দেখিয়ে দিয়েছে। তারপর খাওয়া শেষ করে ছাদে চলে গেল। ইরা দোলনায় বসে ঈশানকে ইশারা করে ইরা তার কোলে মাথা রাখতে বলল। ঈশানও দেরি না করে কোলে মাথা রেখে ওর দিকে তাকালো। মনে হচ্ছে কত আগে থেকে আমাদের প্রেম চলছে, তাই না? হুম, সেটাই মনে হচ্ছে। আচ্ছা, তোমার আপন কেউ নেই? বংশের অনেকেই আছে, তবে নানির বাড়ির কারোর সাথে সম্পর্ক নেই। কারণ মা আব্বু রিলেশন করে বিয়ে করেছিল। শুনেছি নানারা নাকি অনেক বড় লোক ছিল, মাকে তারা ত্যায্য করে দিয়েছিল। আর আমার দাদা নাকি তাও বাড়ি থেকে আব্বা এবং মাকে বের করে দিয়েছিল। আব্বার কাছে কিছু টাকা ছিল, তাই তখন ওই জমিটুকু কিনে ওভাবে চলার মতো একটা বাড়ি করে আর ছোট একটা চাকরি করত। ওখান থেকেই তাদের চলতো। আমার বয়স যখন 10, তখন আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা যান। তারপর থেকে আমি কাজ করে যেমনভাবে পারি তেমন সংসার চালিয়েছি। কখনো খেতে পেয়েছি ঠিকমতো, কখনো পাইনি। তোমরা দেখি অনেক কিছুই সহ্য করেছো। আম্মু বেশি কষ্ট সহ্য করেছেন। আচ্ছা, তুমি কি তোমার নানির বাসায় কাউকে চেনো, না তোমার নানার বাসার কাউকে? না, আমি কখনো দেখিনি তো চিনবো কিভাবে? চিনলে বলতাম যে আম্মু আর আব্বুকে এমনভাবে কষ্ট দেওয়ার জন্য প্রতিশোধ নিয়ে নিতে। কেমন আব্বু আম্মুকে কষ্ট দিয়েছে মেনে নিলে কি এমন ক্ষতি হতো?
ছেলে মেয়ে সুখে থাকলেই তো বাবা মায়ের সুখে থাকার কথা। আরে ওগুলো বাদ দাও, ওগুলো করার প্রয়োজন নেই। তবে সুযোগ পেলে আমিও ছাড়বো না। শুনেছিলাম তোমার নাকি একটা বয়ফ্রেন্ড ছিল। না, আসলে ছিল একটা প্রতারক। সারা 2-1 দিন পর পর টাকা চাইতো। টাকা কোনো ম্যাটার না, তবে একদিন অন্য বেটির সাথে আমার সামনে ধরা পড়ে যায়, সেদিনই ব্রেকআপ করে নিই। আমি তো তোমাকে এমনি মিথ্যা বললাম। কিন্তু আমি সত্য কথা বললাম। তবে আগেই বলে দিচ্ছি, আমাকে এটা নিয়ে খোঁচাবা না। আচ্ছা ঠিক আছে, বললাম না কিছু। তোমার কেউ ছিল না, মিথ্যা বলবা না। আমার তো মনে হয় তোমার একটা না বেশ কয়েকটা গার্লফ্রেন্ড ছিল। না, আমার আবার গার্লফ্রেন্ড? টাকা থাকলে কিছু হয় না? টাকা না থেকে ভালোই হয়েছে। কেন? টাকা থাকলে কি আমি তোমাকে পাইতাম? কোন বেডি নিয়ে যেত তা ঠিক আছে। আচ্ছা, আজকে এমনভাবে গল্প করে করে রাত কাটাবা? আরে সেটাই তো। আচ্ছা ট্রাই ইট। বলে ঈশান এক লাফে উঠে দাঁড়িয়ে গেছে। ঈশানের এমনভাবে ওঠাতে ইরা ঘাবড়ে গেল। ঈশান বলল, আরে তেমন কিছুই হয়নি। তাহলে এমনভাবে উঠলে কেন? কোনো সমস্যা? না তো। তবে দেখি। বলে ইরাকে কোলে তুলে নিল। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? না, আসলে এখন অনেক লজ্জা করছে। রুমে চলো, সব লজ্জা নিজ গুটিয়ে পালিয়ে যাবে। ঈশান কোলে নিয়ে চলে আসলো রুমে। ইরা ঈশানের বুকে মুখ লুকিয়ে রেখেছিল। এসে বিছানায় বসে ঈশান বলল, এমনভাবে রুম কবে কে সাজিয়েছে? কাজের লোক দিয়ে সাজিয়েছি। আচ্ছা, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমার কিন্তু অনেক লজ্জা করছে। আচ্ছা, নতুন জীবনের শুরুটা কি ভালোভাবে শুরু করা বেটার না? তোমার কথা ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। আচ্ছা তুমি নামাজ পড়ো। মা কিন্তু নামাজ না পড়লে সহ্য করতে পারে না। আমি যে এত বড় হবার পরে কত মাইর খেয়েছি তার ঠিক নেই। না, তবে আম্মুর থেকে সব শিখে নেব। আচ্ছা, যখন অমনভাবে বলছো, তখন চলো নামাজ পড়ে নেই। হুম। তারপর দরজা লাগিয়ে অজু করে এসে নামাজ পড়ে ঝাঁপিয়ে পড়ল ইরার উপর। ঠোঁট থেকে শুরু করলো, তারপর আস্তে আস্তে কাঁধে, তারপর না হয় আর পরে কিছু নেই। কিছুক্ষণ পরে দুজনের শরীরের উপর একটা মাত্র চাদর, শরীরে কোনো পোশাক নেই। আচ্ছা চলো না, আরেকবার হয়ে যাক। হুম, একবারে কথা নেই, কাজ বেশি। এটা বলে ওরা হারিয়ে গেল অন্য এক জগতে। পরের দিন সকালে, এই যে ওঠো গো, সকাল হয়ে গেছে। দেখো গিয়ে, আম্মু রান্না বান্না শুরু করেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি উনি রান্নাঘরে। ঈশান ইরার হাত ধরে টান দিয়ে বুকের উপর ফেলে দিয়ে বলল, তুমি রান্নাও করো? যে রাধে সে চুলও বাঁধে। আমার খাবার আমি নিজে রেঁধে খাই। ঈশান ইরার কপালে একটা চুমু দিয়ে বলল, বাহ, ভালোই তো। আমি ভাবলাম হয়তো এগুলো তোমার কাজের লোকজন করে। আমি আমার নিজের কাজগুলো নিজে করি। এখন ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নাও। ছাড়ো ছাড়ো। ছেড়ে দেওয়ার জন্য কি এমনভাবে ধরেছি নাকি? আচ্ছা আসো, আরেক রাউন্ড গেম খেলি। আগে জি না, এখন কোনো কিছুই হবে না। ছাড়ো আমাকে। আরে ছাড়ো না। ঈশান একটু টেনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। একটু পরে ছেড়ে দিতেই ছি, বাসি মুখে কিস করলা। ছাড়ো বলছি, ছাড়ো। ঈশান আরো শক্ত করে টেনে উপরে শুয়ে বলল, আমি তো ছাড়ছি না। দরজা খোলা আছে, কাজের লোক এইদিকে কেউ আসবে না, কিন্তু আম্মু তো ডাকতে আসতে পারে। ছাড়ো বলছি, ছাড়ো। আরে ছাড়ো না, রাতে এত দুষ্টুমি করেও এখন আবার শুরু করেছে। ঈশান ইরার কথায় পাত্তা না দিয়ে ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, মা রান্নাঘরে আছে, আসবে না? যদি চলে আসে? আরে ধুর, ওঠো না তুমি। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। বলে আবারও ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করতে শুরু করলো। একটু পরে ছেড়ে দিয়ে বলল, যাও, এবার আমিও উঠে ফ্রেশ হয়ে নেই। বলে ঈশান ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসলো। মা টেবিলে গিয়ে দেখে মা সব খাবার রেডি করে রেখেছে। তারপর সবাই মিলে একসাথে খেয়ে দিল। আম্মু, আমি আর আপনার ছেলে একটু কলেজের দিকে যাব। আপনার কিছু প্রয়োজন হলে কাজের লোককে বলবেন। আচ্ছা ঠিক আছে। আর তোমরা কলেজে কি জন্য যাবা? আপনার ছেলের কি পড়াশোনা শেষ হয়েছে?
কম করে হলেও গ্র্যাজুয়েট সম্পূর্ণ করতে হবে। আমি যেখানে পড়াশোনা করি সেখানে ভর্তি করিয়ে তারপর আসবো। আচ্ছা, সাবধানে যাও। আম্মু, খাবারগুলো অনেক মজা হয়েছে। তারপর ঈশান আর ইরা খাওয়া শেষ করে রেডি হতে গেল। দরজা লাগিয়ে ইরা গিয়ে তার পোশাক বের করলো। পোশাক নিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ঈশান দেখে ইরা গাউন খুলছে। তখন ঈশান বলল, এই তুমি কি আমার সামনে সবকিছু খুলবে? সমস্যা কোথায়? তুই তো নাকি? অন্য কেউ তো আর এখানে নেই। রাতে সবকিছু দেখে এখন ঢং করো কেন? চোখ বন্ধ না করে শুধু দেখতে থাকো। আমার বউ তো দেখি অনেক রোমান্টিক। বউ এমন রোমান্টিক থাকলে কি আর চাই। আচ্ছা আমি দেখছি। পোশাক খুলে ছায়া ঢং পরে শাড়ি পরতে বলো। নাও, আমাকে শাড়ি পরাতে সাহায্য করো। ওকে। ঈশান উঠে গিয়ে হাঁটু গেড়ে বসে নাভিতে একটা চুমু দিল। ইরা একটু কেঁপে উঠল। এসব কি হচ্ছে? এখন একদম কোনো দুষ্টুমি হবে না। আচ্ছা দাও। তারপর ঈশান শাড়ি কুচি ধরতে ইরা শাড়ি পরতে লাগলো। ঈশান মাঝে মাঝে ওর পেটে স্পর্শ করতে থাকে আর ইরা হাত সরিয়ে দিতে থাকে। শাড়ি পরা শেষ হতেই ঈশান কুচি ধরে উঠে শাড়ি কুচি গুজে দিয়ে কাছে টেনে কোমর ধরে নিজের শরীরের সাথে চেপে ঠোঁটে একটা চুমু দিল। ইরা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। এটা দেখে ঈশান বলল, কি হলে এমন ভাবে দেখো কেন? তুমি তো দেখি আমার থেকে বেশি রোমান্টিক। ওই একটু একটু মন চাইছে এমন ভাবে জড়িয়ে ধরে রাখি। আমার বউটাকে অনেক সুন্দর লাগছে তো। আমার কিন্তু লজ্জা করে। স্কার্ফ আছে না? নীল একটা স্কার্ট বা হিজাব হলে আমার বউটাকে আরো সুন্দর লাগতো। নীলপরি মনে হতো। না, আসলে আমার কাছে কোনো স্কার্ফ বা হিজাব কিছুই নেই। কিনে নিতে হবে। চুল থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, পাগল করে দিচ্ছে। ইচ্ছে করছে এমনভাবে জড়িয়ে ধরে থাকি। হয়েছে, আর বেশি প্রেম দেখাতে হবে না, এখন চলো। ওকে চলো। আগে মার্কেটে গিয়ে হিজাব নিয়ে পরে তারপর কলেজের দিকে যাওয়া হবে। আগে যে দেখেছে। এখন থেকে শুধু আমার বউকে আমি দেখব, অন্য কেউ দেখতে পাবে না। বোরখা পরতে হবে। শাড়ি গাউন আর সব বাসায় যখন তখন পরবো, আর বাইরে গেলে শুধু বোরখা। আমি শুধু আমার বউকে দেখব। আচ্ছা তাই? আচ্ছা ঠিক আছে জনাব, আপনার কথা মতো এই কাজ হবে। এখন চলুন তো। তারপর ঈশান আর ইরা ওর আম্মুকে বলে চলে আসে। ড্রাইভার ড্যাডি ইরাই গাড়ি ড্রাইভ করছে। একটু পরে মার্কেটে চলে এসে একটা হিজাব নিয়ে পরে নিল। এই এখন অনেক সুন্দর লাগছে, এবার যাওয়া যাক। তারপর কিছু সময় পর ভার্সিটিতে চলে আসলো। কত স্বপ্ন সবার এখানে পড়াশোনা করার। দুজনে একসাথে হেঁটে আসতে লাগলো। তখনই কয়েকটা মেয়ে এলো। কি রে ইরা, এটা তোর কাজিন নাকি? দেখতে কত কিউট। সিঙ্গেল আছে নাকি? না, বিবাহিত। কি বলিস, বিবাহিত? দেখে তো পিচ্চি মনে হচ্ছে। আরে বল না, এটা কে তোর? ক্রাশ খেয়েছি। তাহলে বাস খেয়ে নে, এটা আমার হাজবেন্ড। মজা করিস আমাদের সাথে? তুই বিয়ে করলি, আমরা কেউ জানলাম না। আরে সত্যি বল না, এটা কে তোর? সত্যি, আসলে একটু সমস্যার কারণে জানানো হয়নি। তুই বিয়ে করে নিয়েছিস সত্যি? আর বিয়ে করলি তো করলি, তোর থেকে ছোট কে? তো সমস্যা কোথায়? আবার এই পিচ্চিকে দেখে নাকি ক্রাশ খেলে, তারপর আরো কত কি, আরো ছোট বলে কি পারে না নাকি? কোথায় কোনো সমস্যা হলো না তো? কত সুন্দরভাবে ফার্স্ট নাইট কাটিয়ে দিলাম। আচ্ছা তোমরা কথা বলো, আমি এখান থেকে যাই। তোর পিচ্চি বোরকে এমনভাবে লজ্জা দিলি যে চলে যেতে চাইছে। আচ্ছা, এমনভাবে বিয়ে করলি কেন? কিছু সমস্যার জন্য এমনভাবে বিয়ে করা। তবে সবাইকে ইনভাইট করে জানিয়ে দিব, সমস্যা নেই। ও আচ্ছা। আচ্ছা, আমরা প্রিন্সিপালের রুম থেকে আসছি। বাচ্চা মানুষ তো, পড়াশোনা করেনি, তাই ভর্তি করিয়ে দেই। যা যা তোর দু। রিমি পুরো কথা শেষ করার আগেই ইরা বলল, চলো চলো, এদের কাছে থাকলে লজ্জা ছাড়ার কিছুই পাবা না। ইরার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সব কটা হাসাহাসি করছে। এদের সাথে থাকলে লজ্জা ছাড়ার কিছুই পাওয়া যাবে না। খুব বুঝতে পারছি। তারপর ওরা প্রিন্সিপালের সাথে কথা বলে কাজ শেষ করে চলে আসলো। প্রিন্সিপাল বলল আগামী কাল থেকে নাকি ক্লাস করতে পারবে। তারপর আবার ইরার বান্ধবীদের কাছে গেল।
চলে যাবি? একটু মার্কেটে যাব, তারপর ওখান থেকে অফিসে যেতে হবে। আচ্ছা, আমাদের দুলাভাইকে রেখে যা, একটু আদর যত্ন খেয়ে যাবে। চুপ, আমার পিচ্ছি কিউট বরের দিকে একদম নজর দিবি না, দিলে তোদের সব কয়টার খবর আছে। আর মাইশা, নজর রাখা তোর দায়িত্ব থাকলো। আহা, এমন করছিস কেন? তোর বয়ফ্রেন্ড নিয়ে বলতাম তখন তো এমন মাইন্ড করতি না। তখন কত কি বলেছিস, আর এখন দিতেই চাচ্ছিস না কেন? থাক তোরা, আমরা যাই। এই চলো। আর এইগুলোর থেকে সব সময় দূরে দূরে থাকবা, একটাও ভালো না। আহা, বরের প্রতি কি ভালোবাসা! অনেক বর বলে কথা, ভালো তো বাসবই। এই চলো চলো, অনেক কাজ। কথাটা বলেই হাত ধরে হাঁটতে লাগলো। এটা দেখে ঈশানের মনে হচ্ছে সে ছোট্ট একটা বাচ্চা, কিছু বুঝে না, কিছু জানে না, কিছু চেনে না। তারপর মার্কেটে গিয়ে কিছু পোশাক নিয়ে বাসায় চলে আসে। ঈশানকে বাসে রেখে ইরা অফিসে চলে যায়। ঈশানের শুয়ে বসে দিন কেটে গেল। দুপুরে ইরাকে ফোন দিল, কয়েকবার রিং হওয়ার পর রিসিভ করলো। এই তো বসে আছি, এখন লাঞ্চ করব। ও আচ্ছা, ধুর, ভালো লাগছে না। তাই আগামীকাল থেকে তুমিও ভার্সিটিতে যাওয়া আসা শুরু করবা। হয় টিভি দেখো, আর না হয় ফোন। তাহলে তো সময় কোন দিক দিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। আচ্ছা, তোমার বা আম্মুর খাওয়া হয়েছে? আম্মুর হাতের রান্নাটা মিস হয়ে গেল। এসে খেয়ে গেলেই তো পারো। যেতে আসতে অনেকটা সময় লেগে যায়। আচ্ছা, তোমার কাছে তো ভালো ফোন নেই, তাই না? টাকা আছে কিন্তু নেওয়া হয়ে ওঠেনি। আমি ভেবেছিলাম একরকম আর হয়ে গেছে আরেক রকম, তাই ফোন কিনিনি। ও আচ্ছা, তোমার কি ফোন পছন্দ, মানে কোন ব্র্যান্ডের? বাটন একটা ফোন ইউজ করি। এত ব্র্যান্ড জেনে আমার কি হবে? ওই একটা কম দামের ভিতরে হলেই হয়ে যাবে আমার। বিকেলে গিয়ে ভাবছি কিনে নিয়ে আসবো। থাক, কোথাও যাওয়া লাগবে না, আমি ফোন নিয়ে চলে আসব। আর শোনো না, মিস ইউ। আই নিড ইউ। তাই? আই নিড ইউর বেবি। এত হর্নি হয়ে লাভ নেই। তুমি গিয়ে এখন লাঞ্চ করো, আমিও যাই, মায়ের হাতে খাবার খাই। ওকে ঠিক আছে, আমি রাতে আম্মুর থেকে খাইয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা বাই, খেয়ে নাও। ওকে বাই। ইরা ফোন কেটে দিল। ঈশান ফোন রেখে বাইরে এসে ঈশান আর মা খাবার খেয়ে রুমে এসে ঘুম দিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার পিছন সাইডে বাগানে একটা বসার জায়গা বানানো আছে, ওটে গিয়ে বসলো। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে ইরা ফোন দিয়েছে। রিসিভ করতেই, কোথায় আছো তুমি? এই তো বাড়ির পিছনের দিকে। তুমি কোথায়? আমি বাসায়, রুমে। ও আচ্ছা, আসছি, ওয়েট। ঈশান ফোন কেটে রুমে এসে দেখে বিছানায় বসে আছে। কি ব্যাপার, কি অবস্থা? এই তো ভালো, খুব ফুরফুরে মেজাজে আছো মনে হচ্ছে। ওই একটু একটু। ইরা ঈশানের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। ঈশান ব্যাগ খুলে দেখে একটা ফোন, বেশ অনেক দামি ফোন আছে। এত দামি ফোন নেওয়ার কি খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল, এখন থেকে এটা ইউজ করবা। আর এখন একটা চুমু দাও। আই এম হাংরি, আই নিড ইউর কিস। হ্যাঁ, কিস খেয়ে পেট ভর্তি হয় নাকি? হ্যাঁ সোনা, তোমার ঠোঁট দরকার, তোমার চুম্বন দরকার, তোমার আলিঙ্গন দরকার। ঈশান দরজাটা আটকে এসে ইরার ঠোঁটের উপর অ্যাটাক করলো। একটু পরে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, হয়েছে। বাকিটা রাতের জন্য রেখে দিলাম। হুম, মাথায় শুধু এখন এগুলো ঘুরে বেড়ায়, তাই তো? ইয়া বেবি, আর আমার একটা বেবি লাগবে। এত তাড়াতাড়ি? আমি তো এখনো বেবি হয়ে আছি, কম করে আরো 3 বছর পরে। আচ্ছা, ওইসব বাদ দাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে ফোন দেখি। ইরা চেঞ্জ করে ফ্রেশ হতে গেল। ঈশান ফোন থেকে সিম কার্ড খুলে যেটা নিয়ে এলো সেটাই লাগিয়ে দিল। এমনভাবে আজকে রাত পার হয়ে গেল। পরের দিন সকালে উঠে, এই তোমার হয়েছে? ভেতরে চলে এসো। না, তুমি ফ্রেশ হয়ে বের হয়ে এসো, তারপর আমি ভিতরে যাব। তখন ইরা দরজা খুলে কিছু না বলে ঈশানের হাত ধরে টেনে দরজা লাগিয়ে দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, মাঝে মধ্যে এমন আনরোমান্টিক হয়ে যাও কেন? সব সময় রোমান্টিক মুডে থাকলে কি চলে নাকি? তারপর দুজনে একসাথে শাওয়ার নিয়ে বের হলো। ইরা আজকেও শাড়ি পরলো। একটু পরে দুজনে খেতে আসে। খাওয়া শেষ করে ঈশান বলল,
মা থাকো, যাই ভার্সিটিতে। আম্মু থাকেন, যাই। দুজনে সাবধানে যাওয়া আসা করবা। বেঁচে থাকার সম্বল আগে একজন ছিল, এখন দুজন হয়েছো। আমি কিন্তু কাউকে হারাতে চাই না। দুজনেই সাবধানে যাওয়া আসা করবা, ওকে? ইরা গিয়ে মাকে জড়িয়ে ধরলো, চোখে পানি চিকচিক করছে। পাগল মেয়ে, কান্না করো কেন? খুশিতে আম্মু, আমি এগুলো মিস করেছি। আমি কখনো বুঝি না আব্বু আম্মু কি। নিজের মন মতো চলেছি। এখন আমার অনেক আফসোস হয়, কষ্ট হয়। এখন আর করতে হবে না, আর কষ্ট পেতে হবে না। আমি তো আছি, তাই না? যদিও আমি আছি, কিন্তু আপন মা হবার মতো হতে পারবো না। তবে আমার যতটুকু শক্তি আছে সেটা দিয়েই দুজনকে আগলে রাখবো, ভালোবাসবো, আদর যত্ন করব। আর ভুল করলে নিজের মেয়ের মতো করে কিন্তু শাসন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার কান্না থামো। অনেক কান্না করলা। দুজনে সাবধানে যাও, ওকে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মা ইরার গালে একটা চুমু দিল। ঈশান গিয়ে গাল এগিয়ে দিতেই আস্তে করে একটা থাপ্পড় দিয়ে বলল, যা সর, আর এখন ভার্সিটিতে যা। যাচ্ছি যাচ্ছি, এখন অন্যজনকে পেয়ে তো আমাকে ভুলে যাবাই। আচ্ছা থাকো, আল্লাহ হাফেজ। এই চলো চলো। তারপর দুজনে চলে আসে। ঈশান গাড়ি থেকে নামতে যাবে, তখন ইরা ইশারা দিয়ে গাল দেখিয়ে দিচ্ছে। ঈশান এগিয়ে দুগালে আর কপালে চুমু দিয়ে বলল, এবার হয়েছে। খুব। আর ভুলেও মেয়েদের সাথে কথা বলবে না। আচ্ছা যাও। ঈশান গাড়ি থেকে নেমে গেল। ইরা চলে গেল। ঈশান ভার্সিটির ভিতরে একটা ভাব নিয়ে প্রবেশ করলো। তারপর ক্লাস করে বাসায় চলে আসলো। অফিসের কাজ থেকে ইরাজ একটু লেট করে বাসায় আসলো। তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল। ইরা দরজা লক করে ঈশানের কাছে গেল। শোনো, আমার না তোমাকে ছাড়া অফিস করতে কষ্ট হয়। তোমার ঠোঁটগুলো মিস করি। এই এত কয়েক বছর, তারপর সব সময় একসাথে থাকবো। আমার এখন আদর লাগবে, আদর দাও। কথাটা বলার সাথে সাথে ঈশান ইরার উপর ঝাঁপিয়ে পড়ল আর পাগলের মতো কিস করতে লাগলো।